পরম্পরায় তারকা শিল্পী বলতে সাধারণত আমরা এমন পরিবার বা ধারাকে বুঝি যেখানে শিল্প সংস্কৃতির চর্চা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বাহিত হয়। অভিনয়, সঙ্গীত বা শিল্প সংস্কৃতি পরিবারের পূর্বসূরিদের দেখানো পথ দিয়েই পরবর্তী প্রজন্মের শিল্পীরা নিজ নিজ যোগ্যতায় তারকা খ্যাতি অর্জন করেছেন। দর্শক, ঠিক তাই আজ আমরা তেমন দুইজন সাংস্কৃতিক পরিবারের তারকা শিল্পীদের নিয়ে পরম্পরায় তারকা হয়ে ওঠার গল্প শুনবো তাদের কাছ থেকে। আর আপনাদের এই গল্পে পুরোটা সময় আপনাদের সাথে আছি আমি সালিহার সাথে। আমাদের সাথে আছেন প্রয়াত কিংবদন্তি সংস্কৃতিজন খান আতাউর রহমান ও সঙ্গীত শিল্পী নীলুফার ইয়াসমিন এর সন্তান, কৃতি সন্তান সঙ্গীত শিল্পী আগুন। আর আমার সাথে আরও আছেন চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারার সন্তান অভিনয় শিল্পী রুমানা ইসলাম মুক্তি। স্বাগত আপনাদের দুজনকে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন পরম্পরায় তারকা। হ্যাঁ, আর প্রথমে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ভীষণ সুন্দর লাগছে আপনাদের দুজনকেই। আচ্ছা, আমার সামনে যে আছে একটা গানের লাইন আমার মনে পড়ছে, তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো। আপনি আসলেই তাই, আপনি চাঁদের আলোর মতো উজ্জ্বল হয়ে আছেন আমাদের স্টুডিওতে। এবং আমি জানি আমার এই চাঁদের আলোর বেলি ফুল ভীষণ পছন্দ। উনি যখনই যেখানে যান উনি বেলি ফুল সঙ্গে নিয়ে থাকেন। এই ফুলটা আপনার জন্য আপু। আর আগুন ভাইয়া, এমন না যে ব্যাপারটা আপনার জন্য আমি কিছু আনিনি, আপনার জন্য আছে গোলাপ ফুল, কারণ গোলাপ ফুল সবার পছন্দ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা শুরু করি মুক্তি আপুকে দিয়ে। মুক্তি আপু, দর্শকরা হয়তো একটা জিনিস জানেন না, আমরা সবাই যাকে মুক্তি নামে চিনি তার আরো একটি ডাকনাম আছে। সেই ডাকনামটা আমরা আজকে তার কাছ থেকে শুনবো। আমি কি ঠিক বলেছি মুক্তি আপু? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক সাথী। আমার আরেকটা নাম আছে, ওটা আমার দাদার দেয়া। আচ্ছা, ওই নামটা হচ্ছে সাগরিকা। ওকে, হ্যাঁ। আচ্ছা, সাগরিকা দিয়ে কিন্তু গানও আছে ভাইয়া, সাগরিকা বেঁচে আছি মানে তোমারই ভালোবাসা। হ্যাঁ, এই যে আমরা আজকে জানলাম দর্শক আমাদের মুক্তি আপুর আরেকটা নাম, এবং এই নামটা মুক্তি আপুর ভীষণ পছন্দের, কিন্তু কোনভাবে হয়তো বা এটা দর্শকরা জানে না। একটা অজানা তথ্য দিয়ে আজকের আমাদের শো শুরু হলো। মুক্তি আপু, আপনার কাছে আমার প্রথম যেটা জানার ইচ্ছা, আপনি যখন প্রথম চলচ্চিত্র অঙ্গনে তো টুডে টুমোরো পা রাখবেন এটা সবাই জানতো, কারণ আপনি প্রখ্যাত অভিনয় শিল্পী আনোয়ারার সন্তান। দিন যাবে আসবে কিন্তু আপনি চলচ্চিত্র অঙ্গনে পা রাখবেন, এটাই সবার প্রত্যাশা ছিল। আপনি যখন যেই সময়টাতে চলচ্চিত্রে পা রেখেছেন তখন আপনি একেবারে বলতে গেলে শিশু শিল্পী। আমার যদি ভুল না হয়ে থাকে, আপনি প্রথম চলচ্চিত্রে কাজ করেছেন মেবি তখন আপনি পঞ্চম শ্রেণীর ছাত্রী, পদ্মা নদীর মাঝিতে, এবং আপনি কুবেরের গোপী ক্যারেক্টারটা আপনি করেছিলেন। এবং দর্শক একটা কথা বলতে চাই, সেই গোপী ক্যারেক্টারের ভীষণ মজার একটা পার্ট আছে। আমাদের মুক্তি আপা মাশাআল্লাহ এত সুন্দর, ওনার গায়ের রং এত সুন্দর, কিন্তু গায়ের রঙের সাথে ক্যারেক্টারটা যাচ্ছিল না, সেই জন্য আপা একটা ট্রিক্স ফলো করেছিলেন এবং সেই শিশু বয়সেই তাকে একটা কষ্ট করতে হয়েছিল। সেই গল্পটাও শুনবো আপু, সেই চলচ্চিত্রে আসার গল্পটা এবং গোপী ক্যারেক্টার ধারণ করার জন্য আপনাকে কি করতে হয়েছিল সেই গল্পটা আমাদের সাথে শেয়ার করবেন। ও একদম স্টাডি করে আসছে। হ্যাঁ, ভালো তো, ভালো খুব ভালো। হ্যাঁ, আমার যে গোপী ক্যারেক্টারের জন্য মাঝির মেয়ে, হ্যাঁ আসাদ, কুবের মাঝি, হ্যাঁ কুবের মাঝির মেয়ে আসাদ মামা আর হচ্ছে চম্পান্টির মেয়ের ক্যারেক্টার ছিল। তো যখন আমাকে গৌতম ঘোষ মানে আঙ্কেল যখন দেখলেন, উনি যখন আমাকে দেখলেন তখন বললেন জাল্লা ও এত ফর্সা, অনেক ফর্সা ছিলাম তখন। এখন আছে না ওই রংটা তো আর নাই। তো যাই হোক, তো তখন আমাকে বললো যে ওকে একটু কালো করতে হবে, কিন্তু কোনো মেকআপ দেয়া যাবে না। হ্যাঁ, তখন কিভাবে করতে হবে? তো সরিষার তেল, হ্যাঁ ওই যে মুখে, গলায়, হাতে আর হাঁটু পর্যন্ত 7 দিন আমাকে 1 ঘন্টা করে বসায় রাখতো রোদে। মানে ফার্স্ট অভিজ্ঞতা তাহলে খুব ভালো করা যাচ্ছে না যে তেল মেখে রোদের মধ্যে বসে আছে ট্যান করার জন্য। এবং আমি কিন্তু তখনও কিন্তু আমি খুব এক্সাইটেড যে না হই কালো, সমস্যা নাই, আমি করব, অ্যাক্টিং করব। হ্যাঁ, তারপর ওই যে গায়ের রংটা ছিল সেটা দিয়ে কিন্তু শুটিং করা হয়। আচ্ছা, আর তারপরে প্রথম বড় চলচ্চিত্র ছিল চাঁদের আলো। আচ্ছা, সেটার গল্পটা একটু শুনি। না, প্রথম আমাদের যখন পদ্মা নদীর মাঝিটা আমাদের শেষ পর্যায়ে, তারপরে চাঁদের আলো শুটিংটা শুরু হয়। আর লড়াই যুদ্ধ পরপরই, লড়াই যুদ্ধ নামেও একটা সিনেমা ছিল, ওইটাও শুরু হয়। ওইটাতে নায়ক ছিল নাইম ভাই লড়াই যুদ্ধতে, আর এটা হচ্ছে চাঁদের আলোতে ছিল ওমর সানি ভাই। আচ্ছা, তো কিন্তু চাঁদের আলো আগে রিলিজ হয়ে যায় পদ্মা নদীর মাঝির ছবির আগে। ও আচ্ছা, আগে রিলিজ হয় চাঁদের আলো, পরে হয় পদ্মা নদীর মাঝি, তারপর লড়াই। তো ওই প্রথমটাতেই তো সুপার ডুপার হিট হয়ে গেল। এবং আগুন ভাই, আমি কিন্তু আরেকটা ঘটনা জানি, আমার দর্শকদের আমি সেটা জানাতে চাই।
চাঁদের আলোর মুভিতে শুটিং করার সময় তার নায়ক ছিল ওমর সানি হ্যাঁ। এবং একটা শট দেওয়ার পরে সে কাঁদতে কাঁদতে শেষ। হ্যাঁ, হ্যাঁ, কারণ কি? ভীষণ কান্না করেছিল কারণ সে আমার একটা রোমান্টিক হ্যাঁ, সিনে। একটা রোমান্টিক সিনে গালের মধ্যে একটা চুমু দেওয়ার একটা ছিল, আর কেন দিল এই জন্য। হ্যাঁ, অনেক কান্নাকাটি পরে আবার আম্মু বুঝালো এটা সত্যি কিছু না, এটা অ্যাক্টিং। হ্যাঁ, Acting, তারপর আমাদের যে মানে পরিচালক ছিলেন নজরুল মামা, উনিও বুঝালেন যে আরে বোকা মেয়ে, এটা তো অভিনয়, এটা তো সত্যি কিছু না। সত্যি কিছু না, হ্যাঁ। পরে ধীরে ধীরে বুঝলাম যে না ঠিক আছে। আচ্ছা মুক্তি আপু, আমি যদি পুরোটা বলি তাহলে ব্যাপারটা কি, আপনি আসলে কিছু বুঝে ওঠার আগেই অভিনয়ে এসেছেন, চলচ্চিত্রে এসেছেন এবং ঠিক একইভাবে কিছু বুঝে ওঠার আগেই আপনি চলচ্চিত্র থেকে হারিয়ে গেছেন। হ্যাঁ, হারিয়ে যাওয়ার কারণ ছিল কারণ আমার স্কুল থেকে একটা বাধা, যে এত অল্প বয়সে যদিও নায়িকার ক্যারেক্টারে চলে যায় এবং একের পর এক যদি সিনেমা করে তাহলে আমার মানে পড়াশোনাটার অনেক ক্ষতি হবে, যেই কারণে আচ্ছা। আমাকে স্টপ করে দেয়া হয় স্কুল থেকে, স্কুল যে থেকেই। না এখন না, তুমি বড় হও বা তারপরে তুমি এইচএসসি দাও, বের হও, দেন তুমি যদি ইচ্ছা হয় তখন তুমি কাজ করো। আচ্ছা সুন্দর। এবার আমি আসি আগুন ভাইয়ের কাছে। আগুন, আসলে ওনাকে আমি কি বিশেষণে বিশেষায়িত করবো আমি জানি না, কোনো কারণে এমন কোনো সেক্টর নাই যেখানে আগুন ধরার নেই। হ্যাঁ, আমি সুরকার বলি, গীতিকার বলি, অভিনয় শিল্পী বলি, সব কিছুতে আগুন ভাই আছেন এবং আমি সবসময় ওনাকে বলতে যেটা পছন্দ করি, উনি হচ্ছে ফায়ার দা আগুন। হ্যাঁ, তো ফায়ার দা আগুন ভাইয়া, আপনার কাছে আমি জানতে চাইবো এবং আপনার আসলে আপনি খান আতাউর রহমানের এবং নীলুফার ইয়াসমিনের মতো মানে দুই নক্ষত্র দম্পতি তারকা, তাদের সন্তান আপনি। তো আপনার যদি আমি বলি শুরুটা হয়তো বা খুব বেশি মসৃণই ছিল, কারণ আপনি এমন দুটি মহিরুহু বটবৃক্ষের ছায়াতলে আপনি বড় হয়েছেন, আপনার শৈশব পেয়েছেন। তো নিঃসন্দেহে গ্রুমিংটা ভালো ছিল, গ্রুমিংটা আপনার ভীষণ ভালো ছিল ভালো ছিল এবং আপনার প্রথম যে প্লেব্যাক সিঙ্গার আপনি হন কেয়ামত থেকে কেয়ামত ওটা ছবিতে। আমার প্রথম রিলিজ। হ্যাঁ। এর আগে কিন্তু আমি দুইটা চারটা গান গেয়েছিলাম, আচ্ছা। কিন্তু রিলিজ হয়েছে কেয়ামত থেকে কেয়ামত সবচেয়ে প্রথম, উইথ রুনা লায়লা, এবং এটা কিন্তু এগুলি বিরাট ভাগ্যের ব্যাপার। এমন নিঃসন্দেহে। হতে পারতো যে যেই ছবির গানগুলো আগে গেয়েছি, আর একটা দুটো ছবি গেয়েছিলাম, এমন তো হতে পারতো যে ওগুলো আগে রিলিজ হলো, কিন্তু আশার আলো দেখলো না। কিন্তু আমার ক্ষেত্রে এটা হয় নাই, হ্যাঁ। হয় নাই। এবং সেই গানে মানে সে যে বাবার সন্তান, তার প্রথম যেটা প্লেব্যাক হয়েছে, বাবা বলে এ ছেলে নাম করবে সারা পৃথিবী তাকে মনে রাখবো, এবং তাই কিন্তু উনি প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন। আমি সেই গল্পটা আমি শুনতে চাই। এখানে একটা কথা বলবো, আপনার কি যেন প্রথম ছবি কেয়ামত থেকে কেয়ামত, কেয়ামত, হ্যাঁ। হ্যাঁ ওইটা, ওই ছবির জন্য কিন্তু সোহান মামা প্রথমে আমার কাছে আসে। আরে হ্যাঁ, ওই সিনেমার জন্য, কিন্তু ওই যে হ্যাঁ। স্কুল থেকে নিষেধ, যে কারণে আমি করতে পারিনি। তবে মৌসুমী আপা আমার চাইতে অনেক ভালো অভিনেত্রী এবং অনেক সুন্দরী উনি। আমি ছবিটা দেখেছি এবং খুব ভালো লেগেছে ওনাকে। এখন আগুন ভাই, আমি বাবা বলে এ ছেলে গানটা আমি শুনতে চাই। বাবা বলে ছেলে নাম করবে সারা পৃথিবী তাকে মনে রাখবে, শুধু এ কথা কেউ জানে না আগামী দিনের ঠিকানা। বাবা বলে ছেলে নাম করবে। ছেলে আসলে নাম করেছে। আচ্ছা অল্প ভাইয়া, স্বল্প। না মোটেও না, মোটেও না, এটা আপনার বিনয় থেকে আপনি হয়তো বলছেন অল্প স্বল্প, কিন্তু মোটেও আগুন আমাদের কাছে অল্প স্বল্প কিছু না, বিশাল কিছু। ভাইয়া আপনার তারপরে যদি আমি বলি যে আপনার প্রথম চলচ্চিত্রে যে কাজের শুরুটা এখনো অনেক রাত, এখন অনেক রাত আমি অভিনয় করেছেন। আপনার আমার খান আতাউর আমার বাবার মুভি ছবিতে, ছিলেন হ্যাঁ। এবং আপনি সেখানেও বাজিমাত করেছেন। কেন বলছি, আপনি সেখানে আপনি কণ্ঠ দেওয়ার জন্য আপনি বাদশাহ পুরস্কার বাদশাহ পেয়েছেন। পুরস্কার পেয়েছি। তো এই যে আপনার এই জার্নিটা আপনার কেমন ছিল? আমার আসলে বয়সটা এত কম ছিল, সম্ভবত 21-এ তো আমার কেমন থেকে কেমতে গাওয়া, 22-এ রিলিজ, 93-তে রিলিজ হলো। কিন্তু আমার মানে সব কিছুই অগোছালো আসলে। আমি নিজেও জানতাম না যে রুনা আন্টির মতো একটা সিঙ্গারের সাথে আমি গান গাইতে যাচ্ছি, কিংবা কেয়ামত থেকে কেয়ামত রিলিজ হয়ে যাওয়ার পরে এখনো অনেক রাত, সব কিছু আসলে আমার কাছে একদম গোলক ধাঁধার মতন। বিকজ আমি আবারও বলছি যে বয়সটা এতই কম ছিল, আমার কোনো কিছু বুঝে ওঠার আগেই সব কিছু প্রাপ্তি। হ্যাঁ। জাকির হোসেন রাজু আছে না, আমাদের ফিল্ম ডিরেক্টর, পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, ওটার রাইটার। তো
উনি আমার বাবার অ্যাসিস্ট করতেন। শেষ দিকে যখন আব্বা অ্যাসিস্ট করছিলেন তখন রাজু চাচাকে একদিন বলেছিলেন আব্বা যে রাজু, আগুনকে নিয়ে আমার ভীষণ ভয় হয়। তখন রাজু চাচা বলেছে কেন? বলে আব্বা বলেছে রাজু এত কম বয়সে সব কিছু পেয়ে গেল, ও ঠিক থাকতে পারবে তো? মানে স্টারিজম তাকে আসলে গ্রাস করবে গ্রাস কি করবে করবে কি না, করবে এই না। ভয়টা পেয়েছিল আব্বা যে মানে আমি কি হনুরে এরকম একটা ভাব হয়তো আমার হবে। কিন্তু সেটা তো আমার হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, বিকজ আমি ছোটবেলা থেকে এত বড় বড় স্টার দেখে বড় হয়েছি যে এই স্টারিজমটাই আমার কাছে মনে হচ্ছে যে সাধারণ জীবনযাপন, যে রাস্তা দিয়ে কোথাও গেলে আগুন যায় এইটা আমাকে ওইভাবে কখনো নাড়া দেয় নাই যে আমি কি হয়ে গেছি, বরং এটা আমার মধ্যে আরও বিনয় জন্ম দিয়েছে যে আল্লাহ কত মেহেরবান আমার প্রতি, যে জীবনের প্রথম ব্যান্ড করলাম যখন 19 বছর বয়সে সাডেন, তখন অ্যালবাম সুপারহিট, তখন কে জানতো যে আমি খানাতর ছেলে? কেউ জানতো না। হ্যাঁ, এবং যে জিনিসের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস যে বিখ্যাত বাবা মার সন্তান হওয়া মানে কিন্তু একটা হার্ডল পার হওয়া হার্ডেল পায় এবং তাদের মধ্যে একটা সবসময় একটা মানসিক চাপ থেকেই যায়। থাকে। কিন্তু আমার যখন 19 বছর, যখন সাডেন রিলিজ হয়ে ফাটাফাটি অবস্থা, কেউ জানতো না আমি খানাতর ছেলে। আচ্ছা, জানতো আগুন এসছে, আগুন নামে একটা দি ফায়ার, আচ্ছা ঠিক আছে, এরকম একটা এসছে। তারপর কিয়ামত থেকে কিয়ামত যখন রিলিজ হলো তখন সবাই জানলো যে হ্যাঁ আতা ভাইয়ের ছোট ছেলেটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসছে এবং ফাটিয়ে ফেলছে। তো এই যে বাবা বলে ছেলে গান করবে, এবং দেখেন আপনার দুই সন্তান মিছিল এবং মশাল তারাও কিন্তু এই সঙ্গীতেই পা রেখেছে, সঙ্গীত রেখেছে, জগতে। হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো তাদের সম্পর্কে কিছু শুনতে চাই। ওরা তো বেসিক্যালি এখন পড়াশোনাটা ওদের মেইন কাজ, আচ্ছা। আর রক্তের মধ্যে তো যেহেতু এই জিনিস সঙ্গীত ঘুরছে, আছেই। এরা বড় হয়ে আর যাই করুক না কেন সঙ্গীতের সাথে যুক্ত থাকবে, এটা আমি বিশ্বাস করি। আচ্ছা ভাইয়া, এখন এই সময়টাতে আপনি তো সারাক্ষণই ব্যস্ত থাকেন কোনো না কোনো কাজ নিয়ে বা কিছু নিয়ে, কিন্তু অনেক দিন হলো আপনার কোনো রেকর্ডিং আমরা মানে আপনি করছেন বা ওরকম কিছু কি যেটা দর্শকের কাছে এসে পৌঁছচ্ছে না, আপনার মানে কাজগুলো নিয়ে আমি জানতে চাচ্ছি সাম্প্রতিক সময়ে। আমার তো গান রিলিজ হচ্ছে, আচ্ছা। গানগুলো একদমই সত্যি কথা দর্শকদের কাছে পৌঁছাচ্ছে না, কেন? বিকজ হচ্ছে এই এই কন্টেন্টগুলোকে দর্শকদের কাছে পৌঁছানোর জন্য যে বুস্টিংটা করা দরকার, আচ্ছা, বুস্ট, আমি কিন্তু বুস্টের পক্ষে, সব সময় আমি বুস্টের পক্ষে, যে একটা গান রিলিজ করলাম কিন্তু সেটার বুস্টিং হলো না, প্রচারণা হলো না, সেটা তো সেইভাবে তো মার্কেটিং এর অভাব থেকে যায় কিন্তু গানে। আমি যদি আপনাদের সময়ের কথা বলি, সেই সময় তাহলে বুস্টিংটা কি ছিল? মানে পোস্টার, yes, only poster। হ্যাঁ, একটা পোস্টারের মাধ্যমে আপনারা যেরকম ধামাকা একটা আপনাদের মানে হতো পাবলিকলি পৌঁছে যেত, কিন্তু এখন তাহলে কেন, কোথায় আসলে সমস্যা? এখানে কেবল সিন্ডিকেটের ব্যাপার আছে? না, কোনো কি সিন্ডিকেটের আছে তাহলে ভাইয়া? ব্যাপার স্যাপার কিচ্ছু নাই, কোনো সিন্ডিকেট না, কিচ্ছু না। আচ্ছা, যে যত বুস্ট করতে পারে, একটা গান রেকর্ড করতে কয় টাকা লাগে? লাখখানেক টাকার মতো লাগে। আচ্ছা। কিন্তু সেটার পিছনে বুস্টিং খরচ যদি 5 লক্ষ টাকা না হয়, সেই গান আলোর মুখ দেখার কোনো চান্স নাই। এখন যদি নেহায়েত আল্লাহ বলে যে এই গানটার বুস্টিং নাই, কিছু নাই, তাও যাও, এটা হিট। তাহলে এই যে ধরেন আমি একটা ধরে নিলাম যে 5 লাখ টাকার যে কথাটা, সেই 5 লাখ টাকা দিবেটাকে? যে গান গাবে সেই লগ্নি করবে? তাই তো করার কথা, বিকজ এখন প্রোডাকশন হাউসগুলো যেরকম হয়েছে, প্রোডাকশন হাউসগুলো নামে মাত্র 25% বেনিফিট নেওয়ার জন্য বসে আছে, সেটা যেভাবেই হোক না কেন। কিন্তু এটা আমার মনে হয় যে প্রডিউসার তার তো করাই উচিত, কিন্তু আমি যদি নিজের গান করি, আর এখন যেটা হয়েছে যে সবার নিজের পেজ হয়ে গেছে, সবার আলাদা আইডেন্টিটি হয়ে গেছে, ইউটিউব চ্যানেল আছে, তো সেই একটা ব্যানারে না দিয়ে সেটা নিজের ইউটিউব চ্যানেলে দিয়ে সেটার উপরে এরকম বড় একটা বুস্ট করলেই তো কাজটা হয়ে যায়। বিরতি নেওয়ার আগে যে কথাটি বলছিলাম, অভিনেত্রী থেকে নেত্রী হওয়ার পথে যাত্রা, এবং এখন আপনি বেশ কিছু সংগঠনের সাথে জড়িত, এবং আপনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য। আপনাদের ইন ফিউচারে কি কাজ, বা এখন আপনারা আসলে কোন কাজ নিয়ে আপনারা এগোচ্ছেন, আমি এই জার্নিটা নিয়ে জানতে চাই। এখন আমরা আসলে আমাদের নতুন যে নির্বাচন হবে সেই প্যানেল গুছানো নিয়ে আমরা খুব ব্যস্ত। আচ্ছা, আর আমাদের প্যানেলটা হচ্ছে বাপ্পারাজ ভাই এবং আমি আছি, উনি হচ্ছেন সভাপতি পদে আছেন এবং আমি হচ্ছি সাধারণ সম্পাদকের পদে। তো এখন প্যানেল গুছানো নিয়ে, আর ভোট দিবেন একটা, এটা নিয়ে ব্যস্ত। আচ্ছা আচ্ছা, আপুর কি আবার চলচ্চিত্রে কাম ব্যাক করার কোনো ইচ্ছা আছে? আসলে
আমার বাবা মারা যাওয়ার পর আমার কিন্তু একেবারে বাবা অসুস্থ হওয়ার পর যখন বিছানায় পড়ে গেলেন বাবা, তখন কিন্তু দেখাশোনার জন্য আমিই ছিলাম। আর কারণ আমি একটা মাত্রই মেয়ে, হ্যাঁ। আর তারপর বাবা মারা যাওয়ার পরে মা অসুস্থ হলেন, সেটাও আমি দেখাশোনা আমারই করতে হয়। এবং আমার মেয়েটা কিন্তু অনেক আমার মাকে খুব খেয়াল রাখে আমার মায়ের। তো এই মুহূর্তে মানে যখন বাবা বা মা দুজনেই এরকম অসুস্থ, তখন ওনাদেরকে রেখে আউটডোরে যাওয়া, হ্যাঁ, মানে কয়েকদিন থাকা আমার জন্য পসিবল ছিল না। তো যেই কারণে আমি আসলে তখন করিনি কাজ, অনেক অফার থাকলেও করিনি, কারণ বাবা মাকে প্রাধান্যটা আমি বেশি দিয়েছি। আর আমার কিন্তু মানে কানাডাতে চলে যাওয়ার কথা ছিল আমার মেয়ের জন্য, ওর পড়াশোনার জন্য। তো আমাদের সব কিছু ঠিকঠাকও হয়ে যায়। তারপরেও তার মানে ওই মুহূর্তে কিন্তু মার ব্রেন স্ট্রোকটা হয়। আর তখন আমার মেয়ে বলল যে না, আমি আমার নানুকে ছেড়ে যাব না, হ্যাঁ, আমি এখান থেকেই আমি ক্লাস করব, অনলাইনে যাই করা হয় এখান থেকেই করব, কিন্তু আমি যাব না। তো ওইটাও কিন্তু আমরা ক্যান্সেল করেছি, কারণ মা আগে, হ্যাঁ। তো এই কারণগুলোর জন্য আসলে আমার সিনেমাটা থেকে একটু দূরে থাকতে হয়েছে। তো এখন যেহেতু মা সুস্থ আছেন, হ্যাঁ, তো আমার মেয়েও এখন ভালো টেক কেয়ার করতে পারে, ওরকম ভালো কোনো মুভি যদি হয় তাহলে আমি করবো, এছাড়া না। আচ্ছা, নিঃসন্দেহে। আগুন ভাইয়া, আপনার কাছে আমার আরেকটি বিষয় জানার ছিল। আপনাদের, আমি যে বললাম, আপনাদের একটা রাজস্বিক একটা উত্থান আপনাদের ফ্যামিলিগত কারণে, এবং সেই জায়গাটা থেকে যদি বলি সঙ্গীত অঙ্গনে আপনার যাত্রাটা আসলে খুব মসৃণ ছিল, যদি আমি শুরুর দিকের কথা বলি। কিন্তু হয় না, নেটিজেনদের কাছে কি কখনো এরকম কটাক্ষ শুনতে হয়েছে, আরে ও তো স্টার কিড, হ্যাঁ, ওর আবার কিসের এত মানে স্ট্রাগল বা কিছু আর কি? না, হ্যাঁ, এটা শুনতে হয়নি আমার। আচ্ছা। কেননা আমার ক্ষেত্রে এটা কার্যকর হয় নাই তো। আচ্ছা আমি বললাম না, আমি খানাতার ছেলে হওয়ার আগেই আগুন হয়ে বের হয়েছি। আচ্ছা সো ওই জিনিসটা আমাকে বদার করে নাই একদমই। আচ্ছা, তার মানে কখনোই মানে কোনো অবস্ট্যাকল বা কোনো বাধা বা কোনো কিছুতে অবস্ট্যাকল যদি হয়ে থাকে, নিজের দোষে নিজের হয়েছে, আচ্ছা বা আমার জন্য কোনো কিছু আমার প্রভাব পড়েনি কখনোই। আচ্ছা আচ্ছা। এখন আপনার বাবা তো একাধারে সঙ্গীত শিল্পী, ওরে বাপরে অভিনয় বাপ। শিল্পী, এবং তার সাথে সাথে উনি একজন Complete চলচ্চিত্র artist, নির্মাতা। complete complete। artist। তো আপনার তো সবগুলো স্টেপ মোটামুটি মানে শেষ, কিন্তু বাকি আছে চলচ্চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করা। সেই জায়গাটা থেকে কাজ করার ইচ্ছা আছে? কোনো দিনই না। আমি আব্বার মতন না, আমি খুব সাদামাটা একটা শিল্পী। আমি গানটা একটু ভালো বুঝি, অভিনয়টা মোটামুটি বুঝি, এই দুটো নিয়েই থাকতে চাই। আচ্ছা ভাইয়া, আপনার একটা মানে আপনার তো আসলে মানে মানে লিভিং লেজেন্ড হিসেবে যে কিছু গান আছে, যেটার আসলে গানের মানে আজকে থেকে আরো 60 বছর পরে মানুষ শুনবে, কোনো বিকল্প নেই এই গানগুলোর মধ্যে। কিন্তু আপনি সবসময় একটা সমীকরণের কথা বলেন, 30 বছরের 30 সমীকরণ। বছর। ওই সমীকরণটার আমি জানতে চাই। 30 বছর পর পর একটা করে রেভলিউশন হয়, আচ্ছা। কালচারাল রেভলিউশন কিংবা যে কোনো একটা রেভলিউশন, সেটা 30 নট 30-35ও হতে পারে। আমাদের লাস্ট উত্থানটা হয়েছিল 90-তে, আলো জ্বলেছিল। যে আমি বছর দেড়েক আগেও একটা ইন্টারভিউতে এবং বেশ কয়েকটা ইন্টারভিউতে আমি বারবারই বলতাম যে একটা অন্যরকম একটা পরিবর্তন আসতে যাচ্ছে দেশে, আসতে যাচ্ছে। জিজ্ঞেস করেছিল কীরকম, আমি বলেছিলাম আমি জানি না, কিন্তু পরিবর্তন যে আসবে এটা শিওর। পরিবর্তনটা এসছে কিন্তু দেশে, একটা অ্যাবনর্মালি পরিবর্তন এসছে, যা গত কয়েক বছরে হলো, মানে কয়েক মাসে হলো, আমরা সেটা ভাবতে কল্পনায়ও চিন্তা করতে পারি নাই যে এরকম কিছু ঘটনা ঘটতে যাচ্ছে। এখন দেখা যাক, পরিবর্তনটা একটা আসলো, সেই পরিবর্তনটা ভালো নিয়ে আসার সম্ভাবনাই বেশি। আর আরেকটা জিনিস আমি এখানে বলি, প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা। ওনার একটা জিনিস আমার খুবই ভালো লাগে, যে উনি সবসময় বলে প্রাইমারি শিক্ষাটাকে উন্নত করতে হবে, জোর দেওয়ার জন্য। যেই জাতির কালচার নষ্ট হয়ে যায়, সেই জাতির তো আর কিচ্ছু থাকে না। আর কালচারলেস হয় মানুষগুলো তখনই, যখন প্রাইমারি শিক্ষায় তারা মানবতা বোধগুলো শিখতে না পারে, তারা অমানুষ হয়ে বেড়ে ওঠে, এবং তাদের হাতে যখন সমাজ পরিচালনার দায়িত্ব আসে, তখন সমাজ ওই অসামাজিক কার্যকলাপে পূর্ণ হয়ে থাকে। এখন দেখা যাক, প্রাইমারি স্কুলের কথা তো বলেছে, প্রাইমারি টিচারের কথাও বলেছে। আমি খুবই আশাবাদী এই বিষয়টা নিয়ে। আচ্ছা ভাই, আরেকটা বিষয়, আপনাদের সময় যেটা ছিল, যে আমি প্রথমে বললাম অনেক মহিরু ছিল যারা আপনাদের গ্রুমিং করতে পারতো, বা এখনকার জেনারেশন আসলে সেরকম কেন লিজেন্ড কেন তৈরি হচ্ছে না? কেন তৈরি হচ্ছে না? গানগুলো
ভাইয়ার কনসিস্টেন্সি নেই। আমরা গানগুলো যদি শুনি, আমি দেখি বেশিরভাগ গানই হয়তো বা হতে পারে তার মিলিয়ন ভিউ আছে, বাট তার কনসিস্টেন্সি নেই। গানটাও কিন্তু আমি 1 মাস পরে হারিয়ে যায়। এটা কেন? এই শয়তানের বাক্সটার কারণে, জাস্ট এই জিনিসটার কারণে। আমি বলে দিচ্ছি, এই জিনিসটার মধ্যে হেন কিছু নাই, হেন কোনো লিঙ্ক নাই যে লিঙ্কটা নিয়ে আমি ইন্টারনেটে ঢুকতে পারবো না। ওকে, সব কিছু আমার জন্য খোলা। দিস ইজ ডেঞ্জারাস। এখন যে সিচুয়েশনটা যাচ্ছে, এটা একটা ডেঞ্জারাস সিচুয়েশন। সন্দেহে। মুক্তি আপু, আপনার কাছে আমি আসি। আনোয়ারার কোনো মুভি রিমেক হয় এবং সেই ক্যারেক্টারটা আপনাকে করতে বলা হয়, সেক্ষেত্রে আপনার পছন্দের তালিকায় কোন মুভির নাম থাকবে? অনেকগুলো ছবি আছে। আচ্ছা, অনেকগুলো, মানে আমজাদ হোসেন মামার তো বেশিরভাগ ছবি তো আম্মা করেছে, আর প্রত্যেকটা ছবির ক্যারেক্টারই আম্মার অদ্ভুত সুন্দর। আচ্ছা। মানে একটা আলাদা করেই যেন লেখা হতো, হ্যাঁ, ক্যারেক্টারগুলো। যেমন গোলাপি এখন ট্রেনে, সুন্দরী, ভাত দে, জন্ম থেকে জ্বলছি, শুভদা, তা এরকম অনেকগুলোই আছে সিনেমা যে আমি করতে আগ্রহী। আচ্ছা ভাইয়া, আপনার একটা কাজ খুব ভাইরাল হয়েছিল। আমি জানতে চাই যে আপনি ধরেন ওই যে ৭১-এর মা জননী, এই গানের সাথে একটা ফিউশন করে আপনি শেষে অ্যাড করেছিলেন। সোনার বাংলাটা add করে সোনার বাংলা, হ্যাঁ, ওই দিয়েছিলাম। গল্পটা একটু আমাদের সাথে বলবেন। এইটা তো স্টেজের ব্যাপার তো, এবং স্টেজে যে কোনো শিল্পীই চায় প্রত্যেকবার নিজেকে নতুন করে উপস্থাপন করতে। তো ৭১-এর মাঝরানি গানটার শেষে একটা সুযোগ ছিল যে গানটার সব মিউজিক ধাপ করে হঠাৎ করে বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে একটা ডামাডোলের মতন ড্রামটা বাজতে থাকে, আমার সোনার মিউজিকটা শুরু হয়। এবং সেই সময় আমার মিউজিক টিউজিক সব বন্ধ থাকে, আমি স্টেজের সামনে এসে একটা সেলিউট দিয়ে দাঁড়িয়ে থাকি, এবং এই হাজার অডিয়েন্স যখন সেই শ্রদ্ধা প্রদর্শনে মানে পার্টিসিপেন্ট হয়, তখন মনে হয় যে হ্যাঁ, জীবন সার্থক। আগুন, আপনার কাছে যদি আমি জানতে চাই, আপনার তো মানে অসংখ্য শিল্পকর্ম আছে আপনার সৃষ্টি, বাট আমি যদি বলি আপনি একজন আগুনকে ডিফাইন করবেন, এই শিল্পী মানে আপনার থাকে না যে আমার বেস্ট ক্রিয়েশন? নাই 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 রে, যে বেস্ট ক্রিয়েশন যেদিন আমার মুখ থেকে বেরোবে, ওই দিন আমার ক্রিয়েশনের এন্ড, এটা মনে রাখতে হবে। একটা শিল্পীর ক্ষুধা কখনো মরে না, ডেঞ্জারাস ব্যাপার। আর যারা জাত শিল্পী, এরা তো ওই ফ্রাস্ট্রেশনে সবসময় থাকে যে আমি কিছুই করতে পারলাম না, কিছুই করতে পারলাম না। কিন্তু আচ্ছা ভাইয়া, থাকে না কিছু কালজয়ী গান তো আপনার আছে, যেটা নিয়ে আমরা মানে কিছু গানটা কালজয়ী গানের শুনলেই বুঝি এটা আগুন। আচ্ছা, ওভাবে যদি বলতে হয় তাহলে বলতে হবে যে আমি কিন্তু খুব লাকি একজন শিল্পী, যে এত ছোটবেলায় বাংলাদেশের সমস্ত কিংবদন্তিদের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে। এবং আমি বলছি লাকি শিল্পী কেন বলছি, শিল্পের বিভাজন করাটা ঠিক না। হ্যাঁ, ধর 3 জন শিল্পী এনে তুই যদি বলিস যে কে বেটার, এটা ওভাবে বলাটা ঠিক হবে না। শিল্পী মানেই শিল্পী, কিন্তু যার ঝুলিতে সুপারহিটের সংখ্যা যত বেশি, তাকে আমরা তত লাকি শিল্পী বলি, তাই না? মানে ভাগ্যবান শিল্পী, ওর ভাগ্যে বেশ কয়েকটা গান আছে। তো সেরকম অন্তত 20-25টা গান লেজেন্ডারি আমার আছে, যে গানগুলো আমার গলা মুছে গেলেও রুনা আন্টি, সাবিনা খালাম্মার গলা তো আর মোছা যাবে না। ওদের জোরও হলেও আমি কিন্তু এই বাংলা সাহিত্যের এই ইতিহাসের সাথে আমি যুক্ত, এবং আমি কিন্তু একজন অমর শিল্পী। ওই হিসাবে অবশ্যই, বলতে গেলে অবশ্যই। এটা আমি প্রচণ্ড ভাগ্যবান, হ্যাঁ, প্রচণ্ড ভাগ্যবান। কোনো সন্দেহ নেই। সত্যি। ভাইয়া, একটা বিষয় যে আমরা জানি যে মাঝখানে কিন্তু একটা ধস নেমেছিল আমাদের এই সঙ্গীত ইন্ডাস্ট্রিতে, তেমন কোনো ভালো গান আসছিল না, এই যে ভিউ বাণিজ্যের কারণে বা আদার্স থাকে না, কিন্তু এখন কিন্তু আবার আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে, শুরু হয়েছে। আপনি আসলে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির বর্তমানে যে অবস্থা, আপনি আসলে কি অবস্থা প্রত্যাশা করছেন? আসলে কি আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াবে আপনাদের সময়ের মতো করে? আমি বারবার বলছি, প্রাইমারি শিক্ষা যতদিন ঠিক না হবে, এই জাতির কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমাদের পরবর্তী জেনারেশনটা যারা এসছে, ওরা অলরেডি লস্ট। আমাদের ক্লোজ আপ যারা এসছে, সেরা কণ্ঠ যারা এসছে, পাওয়ার শার্ট যারা এসছে, বেনসন অ্যান্ড হেজেস যারা এসছে, সব লস্ট হয়ে ঘুরছে, বিকজ ওদের মাথার উপরে ছাদ নাই তো, টিচার নাই তো। আমি যখন গান গেয়েছি, অন্তত 30টা মিউজিক ডিরেক্টরের কাজ করেছি আমি, বাগা মিউজিক ডিরেক্টরদের। আমাদের এই বাচ্চাগুলো কোথায় যাচ্ছে? বাচ্চাগুলোর শেষমেশ ঘুরে ফিরে নিজের গান নিজেই লিখছে, নিজেই সুর করছে, নিজেই পাবলিশ করছে, নিজেই বুস্ট করছে, সবকিছু মিলিয়ে একটা হজবরল অবস্থা। আপনাদের সময় তো তখন জি সিরিজ, সঙ্গীতা, সাউন্ড ট্র্যাক এরা ছিল। আমাদের সময় তো যখন
কিনে গান শুনতো মানুষ, যখন পয়সা দিয়ে গান কিনতে হবে, কিনতে হবে। সেই সময়টা ছিল পারফেক্ট একটা টাইম। কোনো এক সময় যখন ওটাকে কি বলে, হার্ড ডিস্কের এই ফ্লপি ডিস্ক যখন প্রথম আসে, তখন বাচ্চু ভাই আমাকে একদিন বলেছিল যে আগুন এটা চিনিস, এটা কি? আমি বললাম কি বস? বলে এটা কিয়ামত। আমি বললাম কেন? বলে এটাতে ফ্রিতে গান শোনা যায়, কয়েকদিন পর থেকে আমাদের গান আর কেউ টাকা দিয়ে কিনবে না। এই যে শুরু হলো সর্বনাশ, যখন থেকে নন লিনিয়ার হয়ে গেল সমস্ত কিছু, যে ক্লিক করলেই মানুষ গান শুনতে পাচ্ছে, তখন থেকে ধ্বংসটা শুরু হয়েছে। মুক্তি আপু, আপনার কাছে আমি সেম প্রশ্ন রাখতে চাই। আমরা জানি চলচ্চিত্রর কি বিপর্যয়, একটা ধস, একটা রুচির খরার একটা জায়গা ছিল, আমরা সবাই জানি। মানুষ হল বিমুখ হয়ে গেছে, মানে হয়ে গিয়েছিল একরকম, কিন্তু আস্তে আস্তে সেই জায়গাটা আবার টার্ন করছে। আপনি একজন আমি শিল্পী, ওকে প্রশ্নটা করার আগে আমি একটা জিনিস বলে দিই। জি ভাইয়া। এই যে ছবির বাজেট উঠে আসছে, সাকিবের ছবির বাজেট ওঠে, কিছু কিছু ছবির বাজেট উঠে আসছে, হ্যাঁ। সেটা কি হলের দর্শকদের দিয়ে উঠে আসছে নাকি স্পন্সর দিয়ে উঠে আসছে রে? আপু আমি জানতে চাই। স্পন্সর দিয়ে উঠে আসছে টাকাটা। 1 কোটি টাকা খরচ করলে 1 কোটি টাকা স্পন্সর ব্যাক করা কোনো কঠিন কিছু না তো। কিভাবে একটা মানুষ এটা আশা করতে পারে যে হল নাই কোনো? আমাদের টাইমে 1200 হল ছিল, এখন হল নেমে এসছে 100-তে। দর্শক দিয়ে কিভাবে ফিল্মের ব্যবসা হবে, এই জিনিসটাই তো আমি বুঝি না। এই ফিল্মের টাকা ফেরত আনার মূল জায়গা হচ্ছে স্পন্সরশিপ। জিজ্ঞেস করো ওকে। আমাদের হল দরকার এখন, আচ্ছা, হল দরকার। হ্যাঁ, হল হলে মানে ছবি কিন্তু এখন হচ্ছে, কিছু কিছু এখন ভালো ভালো ছবি হচ্ছে। আর ওই যে যেটা আগুন ভাইকে তুমি জিজ্ঞেস করলা যে কেন ভালো ভালো না, মানে গায়িকা বা গায়ক আসছে না, এবং একই রকম মানে চলচ্চিত্র শিল্পী বা নায়ক থেকে কেন ভালো আসছে না? উত্তর তো একই, কারণ কে আনবে? হ্যাঁ, যারা নাকি কে আনবে, কে আসবে, যে কে আসবে, আর যে যারা নাকি তৈরি করেছেন, নায়ক নায়িকা যারা তৈরি করেছেন, তারা তো এখন বেশিরভাগই নাই। আর যারা আছেন মানে দুনিয়া থেকে চলে গেছেন, আর যারা আছেন তাদেরকে তো মানে ওরকম ভাবে তাদেরকে কিন্তু ছবি দেয়া হচ্ছে না। হ্যাঁ, তারা মানে আসলে এটা মনেও করে, মানে এটা আমার কাছে মনে হয় যে ওনারা হয়তো মনে করে যে সেই দিনের মানে ডিরেকশন আর এখনের ডিরেকশন এক হবে না। হ্যাঁ, তো আমার মনে হয় একটু বিশ্বাস রাখা উচিত। ওনারা কিন্তু অনেক সুপার ডুপার ছবি হিট দিয়েছেন। হ্যাঁ, এই শাকিব খানকে কে তৈরি করেছেন? হ্যাঁ, একজন শাবনাজ, একজন নাইম, একজন মান্না ভাই, একজন সালমান শাহ, হ্যাঁ, শাবনূর। হ্যাঁ, তো ওনাদেরকে কে তৈরি করেছিলেন? তো ওরকম তো সুযোগটা দিতে হবে পরিচালকদেরকে। আর ভালো ভালো ছেলে মেয়েরা যে আসবে, এখন ইউটিউবটা খুললে কি অবস্থা, ইউটিউবটা খুললে হ্যাঁ, মানে আমরাও চিনি না, কিন্তু তারা কিন্তু নিজেদেরকে নায়িকা বলে দাবি করে, কিন্তু আমরাও কিন্তু চিনি না এরা কারা। তো আমাদেরও তো সন্তান আছে, ওদের কাছেও হাতেও তো থাকে, মোবাইলটা থাকে না, ওরাও তো দেখে, ওদেরও তো প্রশ্ন, ওরা দেখছে যে আমার বাবা মা কোন ইন্ডাস্ট্রিতে কাজ করে। হ্যাঁ হ্যাঁ, রাইট, লজ্জার ব্যাপার এটা একটা। এখন আমি আমার মেয়েকে যদি বলবো যে মা তুমি আসো একটা ভালো ফিল্ম করো, ও কি রাজি হবে? ও বলবে যে না, কি মানে কি অবস্থা এখানে। তো অনেক কিছুই ঠিক করার আছে আসলে। আসলে ব্যাপারটা যেটা হচ্ছে, ঈদের সময় আমরা অনেক সিরিয়াস কথা বলে ফেলেছি, এবার একটু আনন্দের ইসে আসে। আমি একটু স্মৃতিচারণ করতে চাই আপনাদের সাথে। ঈদের সময়টা আপনার বাবা মা সবার সাথে কিভাবে কাটতো? ঈদের দিন আপনি কি করতেন? সবকিছু মিলে ঈদের প্ল্যানটা কেমন হতো? ঈদের দিন আমি সবসময় আমার যা যা কিনতাম, জুতাটা সহ, ক্লিপটা সহ আমি লুকায় রাখতাম এমন ভাবে কেউ না দেখে। আচ্ছা, হ্যাঁ, এটিএম মামা আছে না, এটিএম শামসুজ্জামান মামা, তো ওনার মেজো মেয়ে, কোয়েল নাম, তো ও সেদিন আমার সাথে দেখা হলো, তখন ও আমাকে বললো যে তুই এমন ছিলি, এরকম একদিন আমার সাথে এরকম করলি। এক ঈদে ওর ঈদের ড্রেসটা এত সুন্দর ছিল, আমার কাছে খুব ভালো লেগেছিল। মানে ঈদের আগের দিন আমি ওই ড্রেসটা পরি, ড্রেসটা পরে ওকে বলে যে আমি ঘুরতে গেলাম, বাইরে গেলাম, চলে যাই। ওর এখন ওইটা মনে আছে, ওর ঈদের ড্রেসটা আমি পরে চলে গেছিলাম। এখনো দেখলাম তুই এটা কেন করলি বল। এমনি রান্না করা হয় আপু ঈদের সময়? এটা তো হয়, এটা স্বাভাবিক। হ্যাঁ, এটা তো হবেই। তবে আমাদের বাসায় খুব আনন্দ হয়, আমরা সবাই মিলে একসাথে খুব, মানে আমাদের গৃহকর্মী থেকে শুরু করে সবাই আমরা একসাথে হইচই করে ঈদটা পালন করি। এখন তো বাবা নাই, বাবা ছাড়াই ঈদ করতে হয়, কিন্তু মাকে যতটুকু সময় দেয়া যায়
মানে ঈদের মধ্যে, ঈদ ছাড়াও ঈদের মধ্যে একটু ঘুরে বেড়ানো, এখানে সেখানে নিয়ে যাওয়া, এগুলো করি। আর আগুন ভাই আপনার কাছে জানতে চাই, আপনার যেহেতু খান আতাউর রহমান বা নীলুফার ইয়াসমিন বলে ঈদের সময় কিন্তু একটা প্রেশার থাকে যে হয়তো বা নতুন মুভি রিলিজ হচ্ছে বা নতুন গান রিলিজ হচ্ছে, মানে ঈদের মধ্যেও কিন্তু তাদের একটা কর্মব্যস্ততা থেকেই যেত। তো সেই সময়টাকে আপনারা কিভাবে পার করতেন বা ঈদের সময়টা মানে স্মৃতিচারণ কিভাবে, মানে জানতে চাই যে আপনার আমার বাবার আসলে সাথে ঈদটা কেমন কাটতো। এত ছোটবেলার থেকে আই বিকেম আ স্টার যে আমার শিশুবেলার তেমন কিছু আমার মাথার মধ্যে নাই আসলে। আচ্ছা। আমার 19 বছর বয়স থেকে এখন পর্যন্ত নিজের উপরে চলছি তো, এবং ভালোই তো চলছি, খারাপ তো চলছি না। এই জন্য আই এনজয় 19-এর পরের থেকে আমার জীবনটা আমি এনজয় করি। আর অনেকে বলে যে ছোটবেলায় এই ছোটবেলায় ওই, আমার আসলে তেমন কিছু ছোটবেলার হিস্ট্রি নাই। আর বড়বেলা ঈদ যদি বলি পরিবার নিয়ে? পরিবার নিয়ে ঈদ, হ্যাঁ ঠিক আছে, সবই ঠিক আছে, চলছে। চলছে। আচ্ছা ভাইয়া, এখন তো একটা গান শুনতে হবে, কারণ কথার জন্য আমি গানই শুনতে পারলাম না। আমি একটা গান শুনতে চাই, ও আমার বন্ধু গো। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। মুক্তি আপু এবং আগুন ভাইয়া, আপনাদের কাছে শেষ আমার যে আপনারা যারা নতুনরা চলচ্চিত্রে যারা আসতে চান বা গানের জগতে যারা আসছেন, তাদের জন্য আপনাদের উপদেশই বলি বা মানে যেভাবে একটা অ্যাডভাইস বলি বা যেটা বলি, কি থাকবে তাদের প্রতি আপনাদের প্রত্যাশাই বলি? সম্মান দেওয়াটা শিখতে হবে। আচ্ছা। সিনিয়রদেরকে সম্মান দেওয়াটা শিখতে হবে, যেরকম আমরা যে সিনিয়র কেউ দাঁড়িয়ে আছে, সাথে সাথে কিন্তু চেয়ার থেকে উঠে গিয়ে বসতে দিতাম। এটা আমার পার্সোনাল চেয়ার হলেও যে আপনি বসেন, হ্যাঁ, এই সম্মানটুকু দিতে হবে। হ্যাঁ, আর হচ্ছে কাজটাকে ভালোবাসতে হবে, কাজকে ভালোবেসে মানে কাজ ধরতে হবে। হ্যাঁ, শুধু মানে নিজেকে ভালোবাসা আর হচ্ছে যে ওই লাইভে যে শুধু নিজের গুণগান করা অথবা অন্যে কি করলো না করলো সেগুলো বলা, এগুলোর চেয়ে বেটার নিজের কাজকে প্রাধান্য মানে দিতে হবে, কাজটাকে ভালোবেসে মন দিয়ে কাজ করতে হবে। আগুন ভাই, আপনার কি প্রত্যাশা? আমার তেমন কিছুই প্রত্যাশা তো থাকবেই, আসলে যতই দুঃখ পাই আর যাই হই, প্রত্যাশা আমার এটাই যে আমার এই সমাজটা একটু শিক্ষিত সমাজে পরিণত হোক, কালচারালি শিক্ষিত। সবাইকে যে এই MA পাস, BA পাস, ইন্টারমিডিয়েট পাস করতে হবে, নট দ্যাট, কিন্তু কালচারালি যদি একটা মানুষ এনরিচড না হয়, ওর থেকে আমরা জিরো আশা করা ছাড়া আর কিছুই আশা করতে পারি না। সেটাই। আমার আসলে আরও অনেক কিছু জানার ছিল, আরও অনেক গান শোনার ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আমাকে আজকের অনুষ্ঠান এখানে শেষ করে দিতে হচ্ছে। আমি বিদায় জানিয়ে এসেছি। আবার আসবো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমিও অপেক্ষা করবো সেই দিনের জন্য। আগুন ভাই, আমি বিদায় নিব, কিন্তু একটা গান শুনবো লাস্ট। আচ্ছা আচ্ছা দর্শক, এই ছিল পরম্পরায় তারকার আজকের আয়োজন। সবাই ভালো থাকুন, 24 ঘন্টা ডিবিসি নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আগুন ভাইয়া। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম।